বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। মাত্র 5টি পার্টেই সকল রুলস, ওকে। আর পরীক্ষায় প্যাসেজে যে রুলসগুলো ব্যবহৃত হয় শুধু এই রুলসগুলাই অ্যাপ্লাই করছি। আর বেসিক্যালি পড়লে এর বাইরে যদি আসে তাহলে তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে, এই জন্যই অতিরিক্ত নয়। তাহলে শুরু করা যাক, মনোযোগ সহকারে ভিডিওটি লক্ষ্য করো। ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্ব। এখন আমরা জানব যে ভার্বের 3টি ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এছাড়াও আইএনজি ফর্ম অথবা এস বাই এস অথবা আইএস। তো যাই হোক, এখন আমরা জানব প্রেজেন্ট ফর্ম কোথায় কোথায় বসে। এই জন্য আমি এখানে হেডলাইনে দিয়ে দিয়েছি। এখন লক্ষ্য করো, টু এর পরে এই যে যতটি রুল অ্যাপ্লাই করব সেটির পরে বারবার আমরা প্রেজেন্ট ফর্ম বলবো না, এখানে হেডলাইনে দিয়ে দিয়েছি। মনে করবে যে টু এর পরে প্রেজেন্ট ফর্ম বসে। ক্লিয়ার? ওকে, এই জন্য এখানে সংক্ষেপে লিখলাম, না হয় ভিডিওটি লেন্থি হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা একটা এক্সাম্পল দিই, যেমন আই ওয়ান্ট টু বাই এ কার, অর্থাৎ আমি একটি গাড়ি কিনতে চাই। এই যে ওয়ান্ট ভার্বটি হচ্ছে আর বাই হচ্ছে কি আরেকটি ভার্ব। এই দুইটি ভার্ব পাশাপাশি বসে না, শেষের ভার্বের পূর্বে টু বসে। এই জন্য ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে অবশ্যই এই সেন্টেন্সে দুটি ভার্ব থাকবে, তাহলেই এই যে প্রথম ভার্বটির পরে টু বসবে। এই হচ্ছে কি টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এইটি জানার বিষয় এই কারণেই। আবার কিছু সেন্টেন্স আছে যেমন উইথ এ ভিউ টু, ফরওয়ার্ড টু, ডিউ টু, উইং টু, অবজেক্ট টু, বি অবজেক্ট টু, এই সমস্ত ফ্রেজের সাথেও কিন্তু টু আসে, তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে। এই জন্য এই যে দুটি ভার্ব এখানে লক্ষ্য করবে সবাই। ক্লিয়ার? মডেল অক্সিলারি ভার্ব এবং সেমি মডেলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। মডেল অক্সিলারি ভার্বগুলা যেমন ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড। আর সেমি মডেল হচ্ছে নিড, ডেয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, এই ইত্যাদি। তাহলে আমরা এক্সাম্পল দিচ্ছি, লক্ষ্য করো। উই শুড ওবে আওয়ার প্যারেন্টস, অর্থাৎ আমাদের পিতামাতাকে মান্য করা উচিত। এই যে ওবে অর্থটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কারণ এই যে শুড হচ্ছে কি মডেল অক্সিলারি ভার্ব। আমি প্রত্যেকটার এক্সাম্পল আমি ইউজ করলাম না, কারণ ভিডিওটা লেন্থি হয়ে যাবে। তোমরা রুলসগুলো প্রপার মুখস্থ করে ফেলবে, তাইলেই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে লক্ষ্য করো, অফেন, ইউজুয়ালি, নর্মালি, রেগুলারলি, এভরি, অলওয়েজ ইত্যাদি থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। হি লার্নস হিজ লেসন রেগুলারলি। এই যে এখানে রেগুলারলি ওয়ার্ডটি আছে, তাহলে অবশ্যই এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ডু, ডাজ, ডিড থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এই যে অক্সিলারি ভার্ব যদি ডিড থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বটি হয় অবশ্যই প্রেজেন্ট ফর্ম। এই জন্য এটা সাপোর্টিং হিসেবে যখন দেখবে যে ডু, ডাজ অথবা ডিড দিয়ে কোনো সেন্টেন্স লেখা হয়েছে, সুতরাং তারপরে যে ভার্বটি আসবে সেটি হবে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন ডিড হি প্রিপেয়ার হিজ লেসন, এই যে প্রিপেয়ার ভার্বটি হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম। সে কি তার পড়া কমপ্লিট করেছে? আরেকটি লক্ষ্য করো, লেট, মেক, হেয়ার, ডেয়ার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার ইত্যাদি যদি থাকলে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যে লেট দ্য গার্ল সিং এ সং, অর্থাৎ মেয়েটিকে গান গাইতে দাও। এই যে লেট দেওয়া হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে পারে লেট থাকলে, সেটা ভয়েজে থাকবে, তখন লেটের পরে কি বি থাকবে। সেইগুলো পরবর্তী রুলসে পাস্ট পার্টিসিপল ফর্ম রুলসের মধ্যে যখন পড়বে তখন এখানে কনফিউশন দূর হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো, আরেকটি এক্সাম্পল দিচ্ছি। আই হেয়ার্ড দ্য বেবি ক্রাই ফর ইটস মাদার। এই যে হেয়ার্ড ভার্বটি আছে, সুতরাং এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, এই যে হ্যাড বেটার ইউজ করা হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই। ফার্স্ট ফর্ম আমরা কোথায় বসাবো?
অতীতকালের কোনো ঘটনা, সময়, কাহিনী যদি উল্লেখ থাকে তাহলে আমরা সেই ফার্স্ট ফর্ম বসাবো। কারণ যখন পরীক্ষায় প্যাসেজ আকারে আসে সাধারণত অতীতের কোনো ঘটনাই অধিকাংশ প্যাসেজেই থাকে, অতীতের কোনো ঘটনা নিয়ে। এখন আমরা আবার অতীতের ঘটনাগুলো সাপোর্টিং হিসেবে কিছু ওয়ার্ড আছে যে এই ওয়ার্ডগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে অতীতের কোনো ঘটনা বা এই সেন্টেন্সটি অতীত। যেমন ওয়ান্স আপন এ টাইম, এগো, লং এগো, লং সিন্স, এ ফিউ ডেজ এগো, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, দ্যাট ডে ইত্যাদি শব্দগুলো থাকলে, মানে শুধু এগুলাই না, আরও কিছু ওয়ার্ড আছে, তোমরা পড়লেই এই যখন এই বেসিকটা হয়ে যাবে তখন আরও কিছু ওয়ার্ড আসলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এক্সাম্পল দেওয়া যাক, যেমন আকাশ 10 মিনিট এগো। এই যে এগো ওয়ার্ডটি আছে, সুতরাং সেখানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, কারণ এটি পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, এই জন্য আইসো। তো প্যাসেজ আকারে যখন পরীক্ষায় দেওয়া থাকবে উপরে অপশনগুলো দেওয়াই থাকবে, আর যদি দেওয়া নাও থাকে যে ওয়ার্ডটি ম্যাচিং হবে সেই ওয়ার্ডটি সিলেক্ট করে তারপরে ভার্বের ফর্মগুলো টেন্স অনুসারে লিখতে হবে। তাহলে এই যে এখানে এগো ওয়ার্ডটি আছে, এই কারণে ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছে সো। আমরা আরেকটা এক্সাম্পল দিই, দ্য টাইটানিক ইন 1912, অর্থাৎ এই যে সময় উল্লেখ আছে, সুতরাং সেটা অতীতের একটা সময়, এত সালে কি হয়েছিল, স্যাঙ্ক, মানে কি ডুবে গিয়েছিল, অর্থাৎ এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছে, কারণ এখানে এই যে অতীতের সময় উল্লেখ আছে 1912 সাল। আমরা আরেকটা এক্সাম্পল দিই, যেমন আই হিম লাস্ট নাইট, এই যে লাস্ট নাইট অর্থাৎ অতীত হয়ে গেছে, এখানে সাপোর্টিং ওয়ার্ডগুলো তো দেওয়াই আছে লাস্ট নাইট, এই জন্য ভার্বের ফার্স্ট ফর্ম। আই ড্রিমড হিম লাস্ট নাইট, আমি তাকে গত রাতে স্বপ্নে দেখেছিলাম, এই যে ড্রিমের ফার্স্ট ফর্ম হচ্ছে কি ড্রিমড। আমরা আরেকটা রুলসে যাই, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে কি হয় ভার্বের ফার্স্ট ফর্ম হয়, এই যে ইট ইজ হাই টাইম, উই স্টপড ইফটিজিং, এই যে ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছে, ইফটিজিং বন্ধ করার এটাই উপযুক্ত সময়। আই উইশ, এই যে যদি আই উইশ থাকে তাহলে পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। আমি অতিরিক্ত রুল লিখছি না, এটা সরাসরি এক্সাম্পলের মাধ্যমে তোমরা বুঝে নিও। এন্ডের আগে ফার্স্ট ফর্ম, এন্ডের পরেও ফার্স্ট ফর্ম, শুধু ফার্স্ট ফর্ম না, আরেকটু বিষয় ইনফর্ম করি, এন্ডের পূর্বে যদি নাউনের রড থাকে পরে নাউনের রড হবে, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের সাথে আইএনজি থাকলে পরেও আইএনজি হবে। সুতরাং এটা তো প্রত্যেকটা রুলসে আমি লেখলাম না, এখানে বুঝিয়ে দিলাম, এন্ডের আগে ফার্স্ট ফর্ম, এন্ডের পরেও ফার্স্ট ফর্ম। পরবর্তী স্টেপে যাই, এখন পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা কোথায় বসাবো? পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিংয়ের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ সে কাজটি করিয়েছে, এই যে হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর আমি আরেকটি বিষয় ইনফর্ম করি, তোমরা যদি টেন্সটি প্রপার জানো তাহলে এত রুলসও লাগে না, সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যাই হোক, সাপোর্টিং হিসেবে এই রুলসগুলো তোমরা প্রপার মুখস্থ করে ফেলবে। বি ভার্ব, যথা এমিজার ওয়াজয়ার, এই এমিজার ওয়াজয়ারের পরে যদি বিং আসে, এই যে প্লাস বিং, এরপরে সাবজেক্ট নিজে কাজ না করলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই কথাটার মানে হচ্ছে ওই এই সেন্টেন্সটি হবে কি ভয়েজে। যেমন এভরি ইয়ার পহেলা বৈশাখ ইজ সেলিব্রেটেড ইন 14 এপ্রিল, 14 এপ্রিল পহেলা বৈশাখ প্রতি বছরই পালন করা হয়। এই যে ইজ আছে, ইজ সেলিব্রেটেড, এই যে পালন করা হয়, এমিজার থাকে অথবা বিংও থাকতে পারে, তারপরেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বয়েজ, আর বিং যদি থাকতো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বয়েজ হইতো। তো যাই হোক, বয়েজ যারা ভালো বুঝো তাহলে এই রুলসটিও লাগে না। তো যাই হোক, তোমরা লক্ষ্য করবে সাবজেক্ট তো নিজে কাজ করে নাই, কারণ এখানে পহেলা বৈশাখকে পালন করো, পহেলা বৈশাখ নিজে তো পালন করতেছে না, নিজে পালন করলে তো এটা অ্যাক্টিভ সেন্টেন্স হইতো, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করতো।
সুতরাং এই সেন্টেন্সটিতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে লক্ষ্য করো, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, কম্পিউটার ইজ বিং ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই যে বিং আসছে, এই যে ইউজড, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে সাবজেক্ট নিজে কাজ করে নেই। মডেল অক্সিলারি ভার্বের পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন দ্য ওয়ার্ক ক্যান বি ডান, এই যে ক্যান মডেল অক্সিলারি ভার্ব আর বি আছে, সুতরাং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এটাও অর্থাৎ এই সেন্টেন্সটি হচ্ছে কি ভয়েজে। যাই হোক, এই যে মডেল যত অক্সিলারি ভার্ব আছে এগুলার পরে বি থাকলেই ভয়েজ হয়, আর ভয়েজ হইলেই তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা পরবর্তী রুলস, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, এভার, ইয়েট, অলরেডি, লেটলি থাকলে নতুন করে হ্যাভ হ্যাজ যোগ করে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। আর যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিলেই চলবে, কারণ এই ওয়ার্ডগুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নির্দেশ করে। যেমন হি হ্যাজ টেকেন হিজ ডিনার জাস্ট নাও, এই যে জাস্ট নাও আছে এই জন্য হ্যাজ টেকেন। এখন যদি উপরে অপশনে ওয়ার্ডগুলো দেওয়া থাকে সেখানে তো হ্যাভ হ্যাজ নাও থাকতে পারে, সুতরাং এই জাস্ট নাও বা এই ওয়ার্ডগুলো থাকলে হ্যাভ হ্যাজ নতুন করে যোগ করে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। যাই হোক, এখন আমরা শিখব ভার্বের সাথে আইএনজি ফর্ম। ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে। যেমন গোয়িং টু মার্কেট, আই বট এ পেন, এই যে গো ভার্ব তার সাথে কি আইএনজি হয়েছে, কারণ ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে এই যে এই জায়গায় ব্লাঙ্ক থাকলে প্রথম অংশে যদি ভার্ব বসাইতে হয় তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। বি ভার্ব যথা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং এরপরে সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। যেমন আই এম গোয়িং টু মার্কেট, এই যে এম, ইজ, আর সাবজেক্ট নিজে কাজ করছে আর গো এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, কারণ প্রিপোজিশনের পরে সবসময় নাউনের ওয়ার্ড বসে, আর ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন নাউনের ওয়ার্ড হয়ে যায়। যেমন হি ইজ ফন্ড অফ ট্রাভেলিং, সে ভ্রমণে খুবই আগ্রহী, এই যে ট্রাভেল ওয়ার্ডটি ভার্ব ছিল, আইএনজি যুক্ত হয়ে ট্রাভেলিং হয়েছে, আর অফ হচ্ছে কি প্রিপোজিশন। ফরওয়ার্ড টু, ডিউ টু, উইং টু, ভিউ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, অ্যাকাস্টমড টু, প্রিফেয়ার টু, এই ইত্যাদি শব্দগুলো যদি থাকে, আবার আরও ওয়ার্ড আছে যেমন অবজেক্ট টু, বি অবজেক্ট টু, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে এই ওয়ার্ডগুলোর পরে ভার্ব আসলে আইএনজি যুক্ত হবে, কারণ এইগুলো হচ্ছে কি একটি ফ্রেজের ওয়ার্ড এইগুলা। যেমন আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং বুকস, এই যে উইথ এ ভিউ টু ওয়ার্ডটি আসছে, সুতরাং রিডের সাথে আইএনজি যুক্ত হয়েছে। নাও, নাওএডেজ, ডে বাই ডে, এট দিস মোমেন্ট থাকলে এম, ইজ, আর যোগ করে তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, আর এম, ইজ, আর থাকলে তো থাকলেই, যেমন নাও আছে, অর্থাৎ সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এই যে এখানে নাও আছে, শি ইজ গোয়িং টু মার্কেটে কেক, সে একটি কেক কিনতে মার্কেটে যাচ্ছে। এই যে গো আছিল মেন ভার্ব, গো এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, এই যে এম, ইজ, আর সাবজেক্ট নিজে কাজ করেছে, আর এই যে এই ওয়ার্ডগুলো তো আছে, এই যে নাও আছে। এখন যদি অপশনে এম, ইজ, আর তো থাকবে না, শুধু ভার্বের ওয়ার্ডটি থাকবে, তখন এম, ইজ, আর যোগ করে তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সিম্পল সেন্টেন্সের পরে আরেকটি ভার্ব আসলে পরের ভার্বের সাথে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আবার কোনো ভার্বের পূর্বে টু যুক্ত হবে। এখন সেগুলো আমরা কিভাবে বুঝব? এই জন্য বলা হয়েছে যে উদ্দেশ্য না বুঝালে আইএনজি যুক্ত করতে হবে এবং উদ্দেশ্য বুঝালে টু যুক্ত করতে হবে। যেমন আই সো হিম ড্রয়িং এ পিকচার, এই যে ড্র ভার্বটি আছে এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে, আর শো ভার্ব আছে, এই যে শো ভার্ব আছে, ওয়াচ ভার্ব আছে, লাইক ভার্ব আছে, ওই ধরনের ভার্বগুলোর পরে যদি ভার্ব আসে সাধারণত আইএনজি যুক্ত হয়।
তো এই ভার্বগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে বিভিন্ন ধরনের ভার্ব পাবা। যখন আনসার শিটে দেখবে যে আইএনজি যুক্ত হয়েছে আর পূর্বের ভার্বটি, তখন তোমরা বুঝতে পারবে যে ওই সমস্ত ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর এই যে আরেকটি রুলস বুঝিয়ে দিচ্ছি যে উদ্দেশ্য না বুঝাইলে ভার্বের সাথে আইএনজি। তা আমি তাকে একটি ছবি আঁকতে দেখলাম, এটা তো কোনো উদ্দেশ্য না যে তাকে আমি দেখার উদ্দেশ্যে যাচ্ছি। তাহলে পরবর্তী এক্সাম্পল দেখো, আই ওয়েন্ট টু সি মাই ইল ফ্রেন্ড। আমি আমার অসুস্থ বন্ধুকে দেখতে গিয়েছিলাম। এটা কিন্তু উদ্দেশ্য বুঝিয়েছি, কারণ দেখার উদ্দেশ্যে, সে যে অসুস্থ এই দেখার উদ্দেশ্যেই আমি গিয়েছিলাম। তাহলে এই জন্য টু সি, এই যে ওয়েন্ট ভার্বটি হচ্ছে কি এখানে যে ইউজ করা হয়েছে উদ্দেশ্য হিসেবে, এই কারণে আই ওয়েন্ট টু ঢাকা টু সি মাই ইল ফ্রেন্ড, এই যে টু সি, অর্থাৎ পরের ভার্বটির পূর্বে টু বসছে আর এখানে পরের ভার্বটির পূর্বে আইএনজি বসছে। ক্লিয়ার? এখন দেখো আমরা আরেকটি এক্সাম্পল দিই। আই সো হিম রানিং হিম ইন দ্য সান। আমি তাকে রৌদ্রের মধ্যে দৌড়াইতে দেখলাম। এই যে সো ভার্ব আসছে, তারপরে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ফিক্সড করা ভার্বগুলোও তোমরা মুখস্থ করে ফেলবা। এই যে বিভিন্ন মডেলের গাইড বই আছে, সেগুলোর মধ্যে এই ওয়ার্ডগুলা, এই যে রাইট ফর্ম অফ ভার্বের রুলসের অপশনের মধ্যে এই ওয়ার্ডগুলো দেওয়া থাকে। এখানে 40টা 50টা 80টা 90টা রুল দেওয়া থাকে। আসলে প্যাসেজ আকারে যখন কোশ্চেনগুলো করা হয় তোমাদের পরীক্ষায়, এই টোটালি অবজার্ভ করে এই রুলসের মধ্যেই সাধারণত থাকে, এত রুলস লাগে না, তবে জানলে ভালো। আচ্ছা, সো এর মধ্যে কিছু ওয়ার্ড আছে, এটা আমি এখন তোমাদেরকে ইনফর্ম তো করেই দিয়েছি। ফর দেওয়ার পরে সময় উল্লেখ থাকবে, আর সিন্সের পরে এই যে আবার সময় উল্লেখ থাকবে। ফর অথবা সিন্স এই দুইটি ওয়ার্ড আছে, অর্থাৎ ফরের পরে যদি টাইম উল্লেখ থাকে অথবা সিন্সের পরে যদি টাইম উল্লেখ থাকে, তাহলে এরপরে হ্যাভ বিন হ্যাজ বিন বসিয়ে তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। এই যে ফর দিয়া টাইম উল্লেখ আছে 2 আওয়ার্স, অর্থাৎ এই যে সময় উল্লেখ থাকার কারণে এই যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ইট যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাজ বিন হয়েছে। এই হ্যাজ বিন যোগ করে তারপরে উপরের ভার্বের অপশনটি এখানে অ্যাড করে আইএনজি যুক্ত করতে হবে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে লাস্ট। এই যে এইখানে এই যে সিন্সের পরে সময় উল্লেখ আছে, সুতরাং হ্যাজ বিন যোগ করা হয়েছে, করে তারপরে সাফারের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। এখন আমরা জানবো এস ইএস আইএস যোগ, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই ইএস অথবা আইএস যোগ করতে হয়। আচ্ছা, হি প্লেইজ ফুটবল, এই যে প্লেয়ার সাথে এস যুক্ত হয়েছে, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হয়েছে। এস বাই ইএস অথবা আইএস যুক্ত হবে একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এর বাইরে নয়। হি গোজ টু স্কুল, এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে গো এর সাথে ইএস যুক্ত হয়েছে। আর শি ফ্রাইজ ফিশ, সে মাছ ভাজে। মেইন ওয়ার্ডটা ছিল ফ্রাই, FRY ফ্রাই, তাহলে ভার্বের শেষে ওই উঠায় দিয়ে আইএস যুক্ত করা হয়েছে ফিশ। ইফ তারপরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরে ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরে হবে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন ইফ ইউ হার্ড ওয়ার্ক, যদি তুমি কঠোর পরিশ্রম করো, কাজ করো, এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইউ উইল শাইন ইন লাইফ, এই যে ফরেরটা ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়েছে, অর্থাৎ উইল যোগ করে পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই যে উইল শাইন। এন্ডের আগে যে ফর্ম হবে এন্ডের পরেও সেই ফর্ম হবে, এটা পূর্বেও বুঝিয়েছিলাম। যাই হোক, বিশেষ দ্রষ্টব্য, প্রত্যেক ক্লাসের জন্য আলাদা আলাদা এক্সারসাইজ দেওয়া থাকবে। এই এক্সারসাইজগুলো যদি পড়ো, এই রুলসগুলো প্রপার মুখস্থ করে এই এক্সারসাইজগুলো পড়লে তোমাদের টোটাল কমপ্লিট হয়ে যাবে, কারণ আমি এই রুলসের আলোকে বোর্ড কোয়েশ্চেন থেকে এক্সারসাইজ নিয়ে পরবর্তী ক্লাসগুলো আমি অ্যাপ্লাই করব।
আর এই পরবর্তী ক্লাসগুলো সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। সবাইকে শুভকামনা।